আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। এবার বই মেলায় উপন্যাসের মান বেশ সমৃদ্ধ দাবি লেখকদের। মেলায় ভিড় করছেন অনেক তারকা লেখক লেখিকা। সিরিয়ায় থামছে না মৃত্যুর মিছিল। শীত শেষ হয়ে এলেও কমছে না শীতের সবজির দাম। দিনাজপুরে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষের নতুন সম্ভাবনা। রোনালদোর সতীর্থ হতে চলেছেন বার্সেলোনা অধিনায়ক বুস্কেটস। ঢাকা চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হলো চলচ্চিত্র উৎসব আমার ভাষার চলচ্চিত্র। এবার বিস্তারিত। শুরুতেই অমর একুশে বইমেলার খবর। উপন্যাস একটি জনপ্রিয় শিল্প মাধ্যম। পৃথিবীর মানুষের সব আশা আকাঙ্ক্ষা বেদনার সাহিত্যরূপ হলো উপন্যাস। বাংলা উপন্যাসের জন্ম হয় পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে। দীর্ঘদিন বাংলা উপন্যাসের পাশ্চাত্য সাহিত্য বেশ শক্তভাবে প্রভাব বিস্তার করেছিল। বিশেষ করে ইংরেজি উপন্যাসের অনুকরণে বাংলা উপন্যাসের সফল যাত্রা ঘটে। বিস্তারিত খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন লিটন রোজারিও। এবারের বইমেলায় আমার বের হয়েছে একটি উপন্যাস, নাম ধুতরা জ্যোৎস্নার দিন। বইটি প্রকাশিত হয়েছে আসলে বিদ্যা প্রকাশ থেকে। এই বইটি লেখা হয়েছে পদ্মা তীরবর্তী একটি গ্রাম, যেই গ্রামটি নদীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, এবং সেই গ্রামের যে লোকজন এবং তার প্রকৃতি এবং তাই নিয়ে। মুক্তিযুদ্ধের উপর কিশোর উপন্যাস। একটি হচ্ছে স্বপ্ন ৭১ বের করেছে নটুর একটি রাইফেল, আর একটি বর্ধিত কলেবরে বেরোচ্ছে, সেটা হচ্ছে বিদ্যা প্রকাশ থেকে। দুটোই কিশোর উপন্যাস। ওই উপন্যাসটির নাম নটুর 71। আমাদের দেশে আসলে যে পাঠকের সংখ্যা, বিশেষ করে শিশু কিশোরদের যে সংখ্যা এবং তাদের মধ্যে যে পাঠকের সংখ্যা, সেই তুলনায় মুক্তিযুদ্ধের উপন্যাস, মুক্তিযুদ্ধের গল্প আমি মনে করি যে সংখ্যার দিক থেকে কম এবং ভালো মানের বইয়ের দিক থেকেও কম। আহমদ সাফার কিছু বিখ্যাত বই আছে, যেমন ওঙ্কার বইটা আমাদের খুবই ভালো চলছে। এখনকার বেস্ট সেলিং বইয়ের মধ্যে আমাদের ওঙ্কার বইটা হচ্ছে সবচেয়ে ভালো চলছে। সব ধরনের উপন্যাসই আমার আছে বা আমি পড়াইছি কিছু উপন্যাসের। তো সে পুরানো লেখকদের কথা বলে তবে নতুন যাদের আছে, হুমায়ুন আহমেদের লেখা আমার খুব পছন্দ, জাফর ইকবালের লেখা আমার ভালো লাগে। তাছাড়া আমার যে সৈয়দ আলিউল্লাহ, যেগুলো পুরানো লেখক সাহিত্যিকরা আছেন, সত্যেন সেন, ওনাদের লেখা ভালো লাগে আর কি। এবারে বইমেলায় আমার মোট 3টে উপন্যাস পাবলিশ হলো, প্রকাশ হলো। এর মধ্যে একটা হচ্ছে মুঠো মুঠো জোছনায় অরণ্য জীবন, এরপরে হচ্ছে ফিরে এসো জোনাকি অরণ্যে, আর জানালাটা খোলা থাক। এই 3টে গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে আমি 3 ধরনের প্রেক্ষাপটে বইগুলো লেখা। এবার আমার বইমেলাতে একটাই বই, বইটার নাম হচ্ছে যে জীবন আমার ছিল। এই বছর হচ্ছে আমার লেখক জীবনের 50 বছর, মানে আমি লেখালেখি শুরু করেছি সেটা 50 বছর হলো। সেই 50 বছর উপলক্ষে এবার আমি আমার আত্মজীবনী লিখেছি। এটা আমার নিজের জীবনের কথা, যে জীবন আমার ছিল। এই একটাই বই, এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি এবং আমার এটা লিখতে 2-3 বছর সময় লেগেছে। আমাদের প্রকাশনী থেকে এই বছর মূলত 9টি উপন্যাস বের হয়েছে, এবং আমার মনে হয় যে আমরা যাদের উপন্যাস প্রকাশ করেছি তাদের ওই অর্থে পরিচিতি যেটা বলে সেটা নেই। একজন প্রকাশকের মানে শুধু ব্যবসাটাই যদি মাথায় থাকে, তাহলে আসলে আমার মনে হয় যে ঠিকমতো উনি প্রকাশক হয়ে ওঠার যোগ্যতা রাখেন না। একজন প্রকাশকের দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সর্বোপরি হচ্ছে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা অনেক বড় বিষয়। প্রতি বছরের মতো এবারও বইমেলায় নিয়মিত লেখকদের পাশাপাশি ঐতিহ্য ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে তারকা লেখক লেখিকার বই। কেউ লিখেছেন কাব্যগ্রন্থ, কেউ বা গল্প অথবা নাটক, আবার কোনো কিংবদন্তি তুল্য তারকাদের নিয়েও বই বের হয়। এবারের বইমেলায় এসেছে এরকম বেশ কিছু বই। এই বইগুলোর প্রতি পাঠকদের আগ্রহ থাকে অন্যরকম। খাদিজা নিপার আরেকটি প্রতিবেদন, ছবি তুলেছেন লিটন রোজারিও।
এবছরের বইমেলাতে আমার মূলত 3টি বই এসছে। তার মধ্যে আসলে 2টো বই এখন পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে। একটি হচ্ছে আমার ষষ্ঠ কাব্যগ্রন্থ ভালোবাসার এপার ওপার, এটি এসেছে আজব প্রকাশ থেকে। এটা স্টল নাম্বার 10-11, একদম টিএসসি গেট থেকে ঢুকলেই প্রথমেই পাবেন পাঠকরা। আর আমার আরেকটি উপন্যাস, এটার নাম হচ্ছে লিপস্টিক। এই উপন্যাসটি অনন্যা প্রকাশনী থেকে এসেছে এবং এটি মূলত নারী ভাবনার একটা গল্প। 2020 সালে এই উপন্যাসটি আমার বেশ পাঠক সমাদৃত হয়েছিল। আর আমার এবছরের আসলে নতুন উপন্যাস যদি বলি, এই বছর একটা থ্রিলার লিখেছি আমার থ্রিলার পাঠক যারা আছেন তাদের জন্য। এই থ্রিলার উপন্যাসটি আসতে যাচ্ছে, এখনও আসেনি, বইমেলার হয়তোবা মাঝামাঝি সময়ে চলে আসবে বাতিঘর প্রকাশনী থেকে। উপন্যাসটির নাম হচ্ছে রক্ষক। মেলা শুরু হওয়ার প্রথম দিন থেকেই বইটা আমরা হাতে পেয়েছি, যেহেতু 2023 অমর একুশে বইমেলার এটা একদমই নতুন বই। আর হচ্ছে এটা আমাদের তারকা পুতুল সাজিয়া সুলতানা আপুর, তো তিনি তার ভক্ত যে পরিমাণে আছেন তারা কিছু আসতেছেন প্রতিদিনই বইটি যাচ্ছে, কিছু না কিছু সংখ্যা আমাদের বইমেলার স্টল থেকে যাচ্ছে। এবার তো আমি বেশ কয়েকদিন পরে আসলাম। আসলে ছোটোবেলায় খুব বেশি আসা হতো মায়ের সাথে ভাইয়ের সাথে, তো এবার অনেক দিন বাদে আসলাম। আর অবশ্যই যে কোভিডের মধ্যে তো বন্ধই ছিল। এখন এই বড় একটা উদ্যানে এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। গল্পগুলো আমি এ পর্যন্ত যা ছোট গল্প বা আমার যা কিছু লিখেছি, আমার ওয়েব সিরিজ আমি লিখেছি বা আমার নাটকে টেলিফিল্মে অনেক আগেই লিখেছি, তো সেই লেখাগুলো সবসময় আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকেই আসে। নট নেসেসারি সেটা আমার গল্প। আমার দেখা অনেক অনেক মানুষ আছে। আমার এই জীবনে খুব অদ্ভুত একটা বৈচিত্র্যময় জীবন আমি পার করেছি। এখানে এত মানুষের সাথে মিশেছি, তাদের গল্পগুলো লিখতে আমার ভালো লাগে, আমার লেখায় আসে। হচ্ছে পান্থকানের একটা অটোবায়োগ্রাফি। এখানে উনি নিজের জীবনের যে মোমেন্টগুলো আছে, যে মোমেন্টগুলো উনি পার করেছেন, স্ট্রাগল লাইফটা পার করেছেন, পার করে উনি তো একদিন এই জায়গায় আসেননি, উনি অনেকটা সময় নিয়ে এই জায়গায় এসেছেন। তো এই পথটা পাড়ি দিতে ওনার যা যা ফেস করতে হয়েছে উনি তার অনেকটা এই জায়গায় উল্লেখ করার চেষ্টা করেছেন যতটুকু পারা যায়। এবং কি এখানে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে জীবনে কীভাবে সংগ্রাম করে যেতে হয়, জীবনে কীভাবে বেঁচে থাকতে হয়। এমনকি তার পুরো জীবনের ঘটনাটা উনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন, এমনকি পাঠকদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এইটার একটা চেষ্টা ছিল এই বইটা আর কি। কাজী হায়াতের একজন সিনেমাওয়ালা, এই বইটি হলো ওনার এটা হলো আত্মজীবনীমূলক বই। কাজী হায়াতের যে শুরু থেকে এখন অবধি এই জীবনের যে দীর্ঘ জীবনের যে তার ইতিহাস, তার উত্থান পতন, একজন সিনেমাওয়ালা হওয়ার যে গল্পগুলো, একজন লেখক হওয়ার গল্প, একজন যে তার নির্মাণ, মূলত এই বইটা পড়লে একজন পাঠক খুব সহজেই ওনার সিনেমার চরিত্রের বাইরে ওনার জীবন সম্পর্কে জানতে পারবেন, ওনার উত্থান পতন সম্পর্কে জানতে পারবেন। এই নিয়েই এই বইটা। এর আগেও জোনায়েদ ইমানের 2টা বই ছিল। একটা হচ্ছে 2021-এর মেলা, সেটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস ছিল শেষ। তারপর হচ্ছে 2022-এ ওনার গল্পগ্রন্থ আসে। কিন্তু এটা হচ্ছে জোনায়েদ ইমানের প্রথম কবিতার বই। সো কবিতার বই যেহেতু, আগের পাঠকরা হচ্ছে ওনার যারা পাঠক তারা ওনার উপন্যাসের স্বাদ কীরকম সেটাও জানে, গল্পগ্রন্থের স্বাদ কীরকম জানে, বাট কবিতার কীরকম সেটা জানে না। বাট এবার যেহেতু এটা প্রথম আসছে, সো অনেকেই এক্সাইটেড যে ভাইয়ের কবিতার বই কীরকম হবে। তো পাঠকরা সবাই আসছে, পাঠকরা নিচ্ছে, পাঠকরা পড়তেছে। সো মাত্র তো শুরু, এখনও অনেক পাঠকদের হাতে যাবে, রিভিউ আসবে। তো আমাদের দিক থেকে এখন পর্যন্ত যারা আসছে সবাই এটা নিয়ে খুবই এক্সাইটেড। রূপালী গিটার হচ্ছে যে আমাদের আয়ব বাচ্চু, যিনি উনার সম্পর্কে হচ্ছে যে বিভিন্নজন স্মৃতিচারণ করেছে, যেমন বিশ্বজিৎ দা হচ্ছে যে, তারপর বাপ্পি খান, জয় সারিয়ার, এলআরবির বিভিন্ন মেম্বার, তারপর হচ্ছে যে মিলু আমান এবং হক ফারুক, বিভিন্ন যারা ভাইয়ের সাথে বাচ্চু ভাইয়ের সাথে হচ্ছে যারা কাজ করেছেন, ভাইয়ের ছোটোবেলা মিউজিক স্ট্রাগল, তারপর হচ্ছে যে ভাইয়ের শেষ সময় যারা পাশে ছিল, তাদের সব কিছুই হচ্ছে যে এই রূপালী গিটারে লেখা আছে। অনেক ভালো সাড়া পাচ্ছে এটাতে, হচ্ছে যে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন যে এটার সেকেন্ড পার্ট হবে কি না। তো আমরা বলতেছি হ্যাঁ, আপনাদের সাড়া পেলে আমরা সেকেন্ড পার্ট করব। এবার সিরিয়া প্রসঙ্গ।
সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যে মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়েছে। মৃত্যুর এই মিছিল আরও লম্বা হবে বলে ধারণা করছেন উদ্ধার সংশ্লিষ্টরা। একই সংখ্যার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বাংলাদেশের কাছে আরও উদ্ধারকর্মী ও ঔষধ সাহায্য চেয়েছেন তুরস্ক। নূর মামুনের প্রতিবেদনে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। ভূমিকম্পের পর থেকে আহতদের পাশাপাশি ক্রমে বাড়ছে লাশের সংখ্যা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে রয়েছেন। আটকা পড়াদের উদ্ধারে প্রচণ্ড শীতের মধ্যেও কাজ করে যাচ্ছেন কর্মীরা। বৃহস্পতিবার সিএনএনের খবরে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 16,035 জনে পৌঁছেছে। উদ্ধার তৎপরতা চলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সর্বশেষ মৃতের সংখ্যা 12,873 জনের খবর পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এখানে এখনো পর্যন্ত 3,162টি মরদেহ উদ্ধার করা গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের পর উদ্ধার কাজসহ অন্যান্য সরকারি পদক্ষেপে ঘাটতির কথা স্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এরদোয়ান বলেন, উদ্ধার কাজে অবশ্যই কিছু ত্রুটি রয়েছে, তবে এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকা সম্ভব নয়, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এরপর অন্তত 100 বার কেঁপে ওঠে এই দুই দেশ। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল গত সোমবার দুপুর 1:30টার দিকে আঘাত হানা 7.5 মাত্রার ভূকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহরে। এদিকে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থার তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সেহেলি জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে 21 বাংলাদেশিকে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রুমি প্রভা, নিউজ ডেস্ক, সংবাদ প্রকাশ। ব্যবসা বাণিজ্যের খবর। শীত শেষ হয়ে এলেও কোনোভাবেই যেন কমছে না শীতের সবজির দাম। এদিকে যত দিন যাচ্ছে বাজারে ততই শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। তবে সরবরাহ বাড়লেও কোনো সবজিরই দাম না কমায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ, বেশি দামে কিনতে হচ্ছে এসব পণ্য। এদিকে ক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে সয়লাভ হলেও কিনতে হচ্ছে বেশি দামে। খাদিজা দীপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। কলই শাক 60 টাকা কেজি, মেথি শাক 10 টাকা, লাউ শাক আপনার 40 টাকা আড়ি, 30 টাকা, লাল শাক 10, পালং শাক 10 টাকা আড়ি, ডাঁটা 20 টাকা আড়ি, তারপর আপনার ওই যে লাউ শাক 30 টাকা আড়ি। গত বছর তো অনেক দাম কমা ছিল, যেমন পাইকারি আসছিল 5 টাকা, 6 টাকা, 4 টাকা, আর এবার তো 8 টাকা 10 টাকা আড়ি এখনও পাইকারি। এবার মাল কম, ঠিক আছে। গত সপ্তাহ সমানই। ধরুন গত বছর বা অন্যান্য সময় শীতের যে সবজির যে দাম থাকে, এই বছর এই দামের মধ্যে পার্থক্য কেমন? একটু বেশি এই বছর। এই গেছে বছর তো টমেটো 15 টাকা কেজি ছিল, এই বছর 15 টাকা হয় না। গত বছরের তুলনায় এই বছর পার কেজি মালেই 15-20 টাকা বেশি। আর এই পার্থক্যর কারণটাই হলো খরচ বেশি, পরিবহন খরচ বেশি, যেমন কৃষি খরচটাও বেশি। সব কিছু মিলে একটু বেশি, সব কিছুতেই বেশি, তাইলে বেশিতেই বিক্রি করতে হইব। অন্যান্য বছর তো এই বছর ফসলটাও একটু কম হয়েছে। লাস্ট সিজনে একটা বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিটার কারণে কিছু ফসলও কম হয়েছে। মানে সর্বক্ষেত্রেই তো শুধু বেশি বেশি বেশি, এই সব বেশি কিছু মিলেই আসলে সব কিছুই বেশি, মানে সবজির দামও বেশি। আমাদের আয়ের তুলনায় ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, তো আমরা ওই ব্যয়ের লাগামটা ধরে রাখতে পারতেছি না। তো পাগলা ঘোড়ার মতো এটাকে টেনে রেখেও থাকা যাচ্ছে না।
এবার স্বদেশ সংবাদ। দিনাজপুরে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী রঙিন ফুলকপি ও বাঁধাকপির চাষ। কোনোটির রং হলুদ, আবার কোনোটির রং বেগুনি। কোনো রকম কীটনাশক ছাড়াই চাষ হচ্ছে এসব রঙিন ফুলকপি। 1 বিঘা জমিতে রঙিন ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন দিনাজপুর সদর উপজেলার কৃষক আলমগীর হোসেন। তার এই সফলতা দেখে অনেক কৃষকের মাঝেও রঙিন ফুলকপি চাষের আগ্রহ বেড়েছে। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের তথ্য ও ছবিতে তাহানিয়া ইসমিনের টেক্সট রিপোর্ট। শীতের মৌসুমে বাজার জুড়ে থাকে শাকসবজির সমাহার। শীত কিছুটা কমে এলেও বাজারে উকি দিয়েছে বিভিন্ন রঙের ফুলকপি ও বাঁধাকপি। এর মধ্যে রয়েছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি। রঙিন হওয়ায় ক্রেতার দৃষ্টি কেড়েছে সবজিটি। দিনাজপুরের বিভিন্ন বাজারে প্রতি কেজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে এসব রঙিন ফুলকপি। 4-5 দিন ধরে আমদানি হয়েছে, চলতেছে, মোটামুটি আকর্ষণ আছে, মানুষের নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু দামের যদি ঠিক মতো থাকে আর আমদানিটা হইলেই মানুষ নিতে পারবে ঠিক মতো আর কি। আমি নতুন দেখলাম এটা কেমন হবে, আমি নিয়ে যাব 80 টাকা কেজি, আর যেটা পুরাতন কপি এটা 20 টাকা মাত্র, অনেক 60 টাকা কম বেশ। এই জিনিসটা মানুষের মধ্যে কৌতূহল থাকে যে কি খায় দেখি, দামটা বিষয়টা দাঁড়া যায় কখন যে 100 টাকা হোক আর 80 টাকা হোক, ফার্স্ট টাইম নেওয়ার জন্য সবাই এটা চেষ্টা করে। কীটনাশক ছাড়াই রঙিন এসব ফুলকপি ও বাঁধাকপি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন আলমগীর হোসেন। আলমগীর সদর উপজেলার দিঘন জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। এ এলাকায় তিনি একমাত্র রঙিন ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। তার দেখা দেখি অন্যরাও এখন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। হলুদ কপি আমাদেরকে বহুমুখী MBA কেস থেকেই দিছে। বেগুনি ফুলকপি, লাল বাঁধাকপি, চাইনিজ ক্যাবেজ, এটা নিম পাতা, শ্যাম্পু, হলুদ দিয়ে এটা চাষ করানো হয়েছে। বিষমুক্ত খাবার, নিরাপদ সবজি যাকে বলে। এই কপি চাহিদাও বেশি, বাজার মানসম্মত, বাজারে অনেক 60 টাকা 70 টাকা কেজি। শৌখিন মানুষরাই এই সবজির প্রধান ক্রেতা। তবে চাহিদার চেয়ে যোগান কম থাকায় দাম বেড়েছে সবজিটির। এই যে কালার ফুলকপিগুলো আসে, এটা আসলে আমাদের মানুষকে আকৃষ্ট করা, এবং এর যে ফুড ভ্যালুটাও ভালো, আবার এর যে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইস ভালো। আমি যে এই যে কৃষকের সাথে কথা বললাম, সে এখন 80 টাকা পিস বিক্রি করতেছে, যেটা জেনারেল সাদা ফুলকপি 20 টাকা পিস। তো সেখানে মার্কেট ভ্যালুটা বেশি পাচ্ছে, কৃষক লাভবান হবে, এটা আমাদের আলটিমেট টার্গেট। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। খেলার খবর। বিশাল অঙ্ক খরচ করে হালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। তবে তাদের চমকের এখানেই শেষ নয়। ইউরোপ থেকে আরো নামি দামি তারকা খেলোয়াড় কেনায় মনোযোগী ক্লাবটি। এবার তাদের নজরে পড়েছে বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেটস। ফারজানা ববির প্রতিবেদন, সঞ্জিতা সম্বাদ ডেস্ক রিপোর্ট। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন মৌসুম শেষে সার্জিও বুস্কেটস ক্লাব খুঁজবেন কিনা এটা সম্পূর্ণই তার নিজের ব্যাপার। We're waiting what he decides. We respect him. We want him to do what he's most comfortable with. তার মানে দাঁড়াচ্ছে বার্সা লিজেন্ডকে এক প্রকার ক্লাব খোঁজারই ইঙ্গিত দিয়েছেন এই কোচ। এদিকে শোনা যাচ্ছে সৌদি জায়ান্ট আল নাসর এফসি বার্সেলোনার অধিনায়ক বুস্কেটসকে চড়া বেতনের অফার দিয়েছে। জানা গেছে 34 বছর বয়সী বুস্কেটসের জন্য ট্যাক্স ছাড়া বছরে 18 মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। তার সঙ্গে এশিয়ার ক্লাবটি 2 বছরের চুক্তির কথা ভাবছে। বার্সা অধিনায়ক 2008 সাল থেকে ক্লাবের মিডফিল্ডে মূল ভিত্তি হিসেবে কাজ করছেন। আগামী 30 জুন থেকে চুক্তির বাইরে থাকবেন তিনি। তবে জাভি জানিয়েছিলেন তিনি ক্যাম্প নুতে বিশ্বকাপ বিজয়ীর সঙ্গে থাকতে পারলে খুশি হবেন। He's won the right to decide his future. If he can continue, then I'd be very happy. গত সপ্তাহে এমন খবর পাওয়া গিয়েছিল 34 বছর বয়সী তারকা তার ক্লাব বার্সা যা বলতে চায় তা শুনতে প্রস্তুত। এমনকি কাতালানদের আর্থিক অসুবিধার সময়ে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার বেতন কমাতেও প্রস্তুত। তবে শেষ পর্যন্ত কোথায় ঠাঁই হবে বুস্কেটসের? তিনি ক্লাবে থাকবেন নাকি অন্য কোথাও পাড়ি দেবেন এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এদিকে আগেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড দামে কিনে হইচই ফেলে দিয়েছে আল নাসর। সংবাদ মাধ্যম দাবি করেছে 2030 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের বিট ধরবে সৌদি আরব। এ কারণে আরও বড় বড় ফুটবলার কেনার পরিকল্পনা আছে দেশটির ক্লাবগুলোর। তারই অংশ হিসাবে তাদের চোখ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো বড় বড় ক্লাবগুলোর দিকে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। ঢাকা চলচ্চিত্র সংসদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব আমার ভাষার চলচ্চিত্র 2023। ভালো সিনেমা দেখব, ভালো মানুষ তৈরি হব, এই স্লোগান সামনে রেখে এবারের উৎসব সাজানো হয়েছে। দর্শকদের উপচে পড়া ভিড় দেখে আয়োজকরাও বেশ আনন্দিত। সামিয়া বিন্দুর প্রতিবেদন। আমার ভাষার চলচ্চিত্র নর্মালি হচ্ছে যে একদম দুই বাংলার, ওপার বাংলা এবং এপার বাংলার হচ্ছে সিনেমা নিয়ে তৈরি হয়। বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা মানুষজন আছে তারা হচ্ছে বাংলা ভাষার চলচ্চিত্রটা দেখবে এবং সেটি দেখতে হচ্ছে ইন্সপায়ার হবে। যেমন আমাদের লক্ষ্য হচ্ছে বেটার পিপল বেটার ভিউয়ার, মানে ভালো সিনেমা দেখবে এবং ভালো মানুষজন তৈরি হবে আর কি, এই লক্ষ্যে আমরা সিনেমা দেখাচ্ছি। বিগত সবগুলো বছরের তুলনায় এবার আমরা অনেক বেশি সাড়া পেয়েছি বলা যায়। যেমন হচ্ছে যেদিন হাওয়ার শো ছিল গত 6 ফেব্রুয়ারি, সেদিন আমরা সকাল থেকে টিকিট ছেড়েছিলাম এবং 12টার মধ্যে টিকিট শেষ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা মানুষকে বসার মানে জায়গা দিতে পারিনি, এরকম হয়েছে। এবং আজকে হচ্ছে দামালের টিকিট আমরা 3টায় ছেড়েছি এবং একদম ঘড়ি ধরা 3টা 4-এর মধ্যে হচ্ছে পুরো সবগুলো টিকিট শেষ হয়ে গেছে মাত্র 4 মিনিটে। হাওয়া মুভি ছিল, ওইটা চাইছিলাম কিন্তু টিকিট পাই নাই, তো ভাবলাম যে দামালটা অবশ্যই দেখা উচিত। কারণ হচ্ছে এর আগে ফেসবুকে অনেক এটা সম্বন্ধে আলোচনা সমালোচনা সব কিছুই দেখেছি আমরা, যার জন্য ওইটার প্রতি আগ্রহটা একটু বেশি জাগলো আর কি দামাল। তো এরই প্রেক্ষাপটে ভাবলাম যে টিকিট একটা কেটে নিই। তো সকালে সবার আগে চলে আসছি, লাইন দিলাম প্রায় 9টার দিকে, উনি আসছে প্রায় 9:30টার দিকে। এই পর্যন্ত আমি লাইনে দাঁড়ানোর পরে ওইখান থেকে পরে 4টা টিকিট পেয়েছি। যদিও ওদের সিস্টেমটা হচ্ছে যে একজনের সর্বোচ্চ 4টা টিকিট পাবে। তো আমার মনে হয় যে এই যে অনুষ্ঠান যে শুরু করছে ওরা, ওটা আসলে খুব ভালো একটা দিক। অ্যাকচুয়ালি সুদিন ফিরে আসছে কিনা বলবো না, বাট এখন যে ইনফ্লুয়েন্স, এখন তো ওটিপি চলে আসছে, তারপরে মুভি রিলিজ হওয়ার সাথে সাথে নেটফ্লিক্সে চলে আসতেছে। তারপরও মানুষজন যে হলে যাচ্ছে তার পিছনে রিজন হচ্ছে রায়হান রাফি এবং মোস্তফা সরোয়ার ফারুকীর মতো নির্মাতারা, যারা অ্যাকচুয়ালি নতুন কন্টেন্ট দিচ্ছে আমাদের, যেটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে হলে যাওয়ার জন্য। আদারওয়াইজ আমি বসে নেটফ্লিক্সে মুভি দেখতে পারি, বাট এই যে বন্ধুদের সাথে একসাথে বসে আড্ডা দিয়ে এই যে একটা মজা, এটা তো পাওয়া যাচ্ছে না নেটফ্লিক্সে। এবং এটার জন্য রায়হান রাফিকে ধন্যবাদ, মোস্তফা সরোয়ার ফারুকীর মতো নির্মাতাদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।